এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। আন্তর্জাতিক এবং ভারতের প্রবল চাপে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রবল চাপেই শেখ হাসিনার বিরুদ্ধে সুর নরম, বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকার, প্রকাশ্যে চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট। মাঝ রাস্তা থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেল সিবিআই। তৃণমূল বিজেপির মধ্যে চরম সেটিং, এত বড় ঘটনার পরেও চুপ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। অপরদিকে 7 মাসে চরম সংকটে অযোধ্যার বিমানবন্দর, ভিড় নেই যাত্রীদের, পরিষেবা তলানিতে, বন্ধ হয়ে যাচ্ছে চরম অন্ধকারে অযোধ্যার বিমানবন্দর। অপরদিকে 10 বছর পর নির্বাচন ঘোষণা জম্মু কাশ্মীরে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলো হরিয়ানা রাজ্যতেও। উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে খুনের গুরুতর অভিযোগ, রাজস্থান থেকে গ্রেপ্তার অভিযুক্ত। দেশ জুড়ে ব্যক্তিগত গাড়ির অভিন্ন রেজিস্ট্রেশনের সুবিধে চালু, ব্যক্তিগত গাড়ি থাকলে বড় সুখবর। পুলিশের উর্দি পড়ে রিল ভিডিও তৈরি, অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। অপরদিকে উত্তরবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর, বাগডোগরা বিমানবন্দরের জন্য অর্থ বরাদ্দ, নরেন্দ্র মোদী মন্ত্রিসভার 1500 কোটি হলো বরাদ্দ। অপরদিকে ভয়াবহ যুদ্ধ, মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 40,000, অশান্ত গোটা বিশ্ব। উৎসবের মরশুমে আলুর কেজি প্রতি দাম অনেকটাই কমিয়ে আনছে তৎপর রাজ্য সরকার। সংকটে আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা, চরম লোকসানের আশঙ্কা। অপরদিকে সেপ্টেম্বর থেকে বেড়ে আছে ফের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, কত করে বাড়বে বিস্তারিত জানাবো ওয়েদার রিপোর্টের সাথে জানাবো আপনাদেরকে। শেষ পর্যন্ত জুড়ে থাকুন, দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। একটা কাজ করতে হবে আপনাকে, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আমাদের সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য কোন জেলা থেকে সংবাদ দেখছেন আমাদের লিখে জানাবেন কমেন্ট বক্সে। ভারত এবং আন্তর্জাতিক চাপে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ হলো। এ সময় তাকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ডক্টর ইউনুস আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 16 আগস্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। আমাদের বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। সেখানে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করা হয়েছে। ডক্টর ইউনুস বাংলাদেশে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রসঙ্গত বৃহস্পতিবার 15 আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। এই বক্তব্যের পরদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য আন্তর্জাতিক চাপ এবং ভারতের প্রবল চাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ডক্টর ইউনুস। অন্যদিকে আচমকাই সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো আরেক প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। অপসারিত সাখাওয়াত হোসেনকে কম গুরুত্বপূর্ণ পাট এবং বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত সরকারের প্রবল চাপে শেখ হাসিনার বিরুদ্ধে সুর নরম, বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকার, প্রকাশ্যে বিস্ফোরক মার্কিন রিপোর্ট। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন না, আমেরিকার কাছে এমনটাই আবেদন জানিয়েছিল ভারত। বন্ধু নয়াদিল্লির ওই আবেদন শুনে শেখ হাসিনার বিরোধিতার সুর অনেকটাই কমিয়ে দিয়েছিল ওয়াশিংটন। চলতি মাসেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরে প্রকাশ্যে এলো ভারত আমেরিকা কথোপকথনের
রিপোর্ট। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের মতে চলতি বছরের শুরুতে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছিল ভারত এবং আমেরিকার। বাংলাদেশে নির্বাচনের আগে বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছিল আমেরিকা। বাংলাদেশ পুলিশের একটি অংশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। হাসিনার নাম উল্লেখ করে তুমুল সমালোচনা করে মার্কিন প্রশাসন। গণতন্ত্রের বিরোধী বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। এমন পরিস্থিতিতে আসরে নামে ভারত সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রতি সুর নরম করতে অনুরোধ জানানো হয় আমেরিকার কাছে। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে যদি বিরোধীরা ক্ষমতা দখল করে তাহলে ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে, কারণ বিরোধীরা বাংলাদেশকে ইসলামিক হাবে পরিণত করবে। ভারতের তরফে আমেরিকাকে সাফ বার্তা দেওয়া হয়েছিল, বাংলাদেশ ইস্যু নয়াদিল্লির পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আমেরিকার তরফে বারবার ভারতকে কৌশলগত বন্ধু বলে দাবি করা হয়, তাই কৌশলগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে কিছুটা ঐক্যমত থাকা প্রয়োজন। ভারতের এই আবেদনের পরেই বাংলাদেশ ইস্যুতে সুর অনেকটাই নরম করে দিয়েছিল জো বাইডেন প্রশাসন। আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে তরুণী চিকিৎসককে নির্মমভাবে খুন এবং ধর্ষণ মামলায় মাঝ রাস্তা থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার তুলে নিয়ে গেল সিবিআই। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ। একদিকে চলছে তুমুল প্রতিবাদ মিছিল, অপরদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে রীতিমতো সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে গেল সিবিআই। সময় মতো হাজিরা না দেওয়ার জন্য সল্টলেক থেকে পাকড়াও করা হয়েছে তাকে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বলে জানা যাচ্ছে। গত 8ই অগস্ট নাইট শিফটে থাকা তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা চিকিৎসা মহল। সেই সময় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন এই সন্দীপ ঘোষ। যদিও পড়ুয়া জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি, কিন্তু এর 4 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। এরপরেই ন্যাশনাল মেডিকেলে শুরু হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ। মামলা দায়ের হলে সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিকে ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল সে সংক্রান্ত তথ্য পেতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল সিবিআই, কিন্তু তিনি হাজিরা দেননি। বরং শুক্রবার সকালে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতে তার আইনজীবী জানান, সিবিআই নোটিশ দেওয়া সত্ত্বেও জনতার ভিড়ের জন্য সন্দীপ বাবু যেতে পারেননি। এরপরেই কটাক্ষ করে বিচারপতি বলেন, আপনি প্রভাবশালী, রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে, 500 পুলিশ পাঠিয়ে দেবে একবারে, না দিলে আদালতে আসুন, আপনার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছি। এরপরেই মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। আরজিকর নির্মমভাবে হত্যাকাণ্ড ধর্ষণ মামলায় বড়সড় সেটিং তৃণমূল এবং বিজেপির মধ্যে। এত বড় ঘটনার পরেও চুপ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে নারী নির্যাতনের ঘটনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। সমস্ত রাজ্যের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে জানিয়েছেন, সকলেই যেন দোষীদের চরম শাস্তি দেয়। আরজিকর ঘটনার আবহের মধ্যে প্রধানমন্ত্রীর এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে সুনির্দিষ্টভাবে কোনো রাজ্যের নাম করেননি। সার্বিকভাবে গোটা দেশের কথাই বলেছেন তিনি। কিন্তু আরজিকরের এই মর্মান্তিক ঘটনা নিয়ে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন থেকে যাচ্ছে। সকলেই আশা করেছিলেন পশ্চিমবঙ্গের বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলবেন প্রধানমন্ত্রী নিজেই, রীতিমতো নাম করে নিশানা করবেন তৃণমূল প্রশাসনকে, এমনটাই অনেকেই ভেবেছিলেন, কিন্তু সেটা একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। অথচ সন্দেশখালীর ঘটনা নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে বারবার নরেন্দ্র মোদীকে সরব হতে দেখা গিয়েছিল। একইভাবে সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটা কিন্তু দেখা যাচ্ছে না একেবারেই। আর তাতেই পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস নেতৃত্ব নতুন করে তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন সেটিং তথ্য তুলে ধরে কটাক্ষ করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কংগ্রেস শাসিত কর্ণাটক, হিমাচল প্রদেশ, ডিএমকে, কংগ্রেস শাসিত তামিলনাড়ু বা বাম শাসিত কেরলে কিছু একটা ঘটলেই বিজেপিকে অনেক বেশি করে মুখ খুলতে দেখা যায়। সেই জায়গায় আরজিকর কাণ্ডের মতো এত বড় একটা মর্মান্তিক ঘটনার সামনে এলেও সেখানে মুখ খুলছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই প্রশ্নই কিন্তু উঠছে সেটিং তথ্য তৃণমূল এবং বিজেপির মধ্যে। অপরদিকে মাত্র 7 মাসেই চরম সংকটে অযোধ্যার বিমানবন্দর। নরেন্দ্র মোদীর শখের বিমানবন্দরে নেই যাত্রী, পরিষেবা কমে তলানিতে বিমান সংস্থাগুলির। মাত্র 7 মাস আগে ধুমধাম করে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকঢোল পিটিয়ে যে বিমানবন্দরের উদ্বোধন করেছেন, সেই বিমানবন্দর এখন মহাসংকটে পড়েছে।
ক্রমশ তলানিতে ঠেকেছে পরিষেবা, ভিড় নেই যাত্রীদের। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ গড়ে তোলা আন্তর্জাতিক মানের বিমানবন্দরটির উদ্বোধনে অযোধ্যার মেগা রুট শো করেন প্রধানমন্ত্রী মোদী। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা রুটে বিমান চালাতে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, জয়পুর, পাটনা সহ দেশের 20টি শহরের সঙ্গে শুরু হয়েছিল বিমান পরিষেবা। কলকাতা থেকেও বিমান পরিষেবা চালু হয় অযোধ্যার মধ্যে। কিন্তু মাত্র 7 মাসে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। আসলে বিমান পরিষেবা চালু রাখার জন্য যে পরিমাণ যাত্রী প্রয়োজন হয় অযোধ্যার মতো ছোট শহরে, সেটা একেবারে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিল রাম মন্দিরের টানে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবেন অযোধ্যায়, কিন্তু সেই টানেও ভাটা পড়েছে বর্তমানে, যার ফলে অযোধ্যায় বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ হওয়ার জোগাড়। অযোধ্যা বিমানবন্দরে এখন বিমানের অভাবে খা খা করছে। 20টির জায়গায় মাত্র 7টি শহরের সঙ্গে বিমান চলাচল করছে এই মুহূর্তে। কলকাতা, বেঙ্গালুরু, পাটনার মতো 13টি শহরের সঙ্গে বিমান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনও কোনো আন্তর্জাতিক বিমান নামেনি অযোধ্যার বিমানবন্দর। যাত্রীর অভাবে কোনো সংস্থাই বেশি বিমান চালিয়ে ঝুঁকি নিতে চাইছে না। সমস্ত কিছু মিলিয়ে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের ভবিষ্যৎ চরম অন্ধকারের মুখে। 10 বছর পর জম্মু কাশ্মীরে নির্বাচন ঘোষণা। হরিয়ানাতেও বিধানসভা ভোটের নির্ঘণ্ট জানালো নির্বাচন কমিশন। 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম জম্মু কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। শুক্রবার তার ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়েছে মোট 3 ধাপে বিধানসভা নির্বাচন হবে জম্মু কাশ্মীরে। প্রথম দফার নির্বাচন হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 25 সেপ্টেম্বর, তৃতীয় দফায় 1 অক্টোবর নির্বাচন হবে জম্মু কাশ্মীরে। ভোটের ফল প্রকাশিত হবে 8 অক্টোবর। জম্মু কাশ্মীরের পাশাপাশি ওই একই সময় বিধানসভা নির্বাচন হবে হরিয়ানাতেও। নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়া যাবে 27 অগস্ট পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 30 অগস্ট। হরিয়ানায় ভোট হবে 1 অক্টোবর। এক দফাতেই ভোট হবে হরিয়ানাতে। 4 অক্টোবর একসঙ্গে গণনা হবে জম্মু কাশ্মীর এবং হরিয়ানায়। গোটা বিশ্ব জুড়ে অশান্তি, যুদ্ধ খেলা। একদিকে ইউক্রেন রাশিয়া, অপরদিকে গাজায় হামাস ইসরায়েলের যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 40,000-এর অধিক। 10 মাসেও অধরা সমাধান সূত্র। হামাস ইসরায়েল যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 40,000-এর অধিক। গত 10 মাস ধরে চলা যুদ্ধ থামানোর জন্য একাধিকবার আলোচনা হয়েছে। এখনও কাতারের মধ্যস্থতায় চলছে যুদ্ধবিরতির আলোচনা, কিন্তু তাতেও ফল মিলছে না। লাগাতার আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন 40,000-এর বেশি মানুষ। এখনও পণবন্দী হয়ে রয়েছেন অনেকেই। গত 10 মাস ধরে হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড উড়িয়ে দিচ্ছে ইসরায়েল। অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয় স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। সেখান থেকেই তারা নানা সন্ত্রাসবাদী কার্যক্রম করছে, সেনার ওপর হামলা চালাচ্ছে। ছবি ভিডিও প্রকাশ করে এই অভিযোগের সাপেক্ষে যুক্তিও দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত শনিবারও গাজার একটি স্কুলে ভয়ঙ্কর আঘাত হেনেছে ইসরায়েল অগ্নিবর্ষণে। সেখানে মৃত্যু হয়েছে অন্তত 100 জনের। সমস্ত কিছু মিলিয়ে মৃত্যু মিছিল থামছে না গাজায়। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আরজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা, ধর্ষণের পর এবার উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে খুনের গুরুতর অভিযোগ। রাজস্থান থেকে গ্রেপ্তার অভিযুক্ত। উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণের পর খুনের অভিযোগ। গ্রেপ্তার এক যুবক, নির্যাতিতার বয়স 32 বছর। উত্তরাখণ্ডে এক বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে নিযুক্ত ছিলেন ওই মহিলা। কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাকে ধর্ষণ খুন করা হয় বলে অভিযোগ। জানা গেছে মৃত মহিলা উত্তরাখণ্ডের নৈনিতালে এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তার 11 বছরের একটি মেয়ে রয়েছে। গত 30 জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। 31 জুলাই পরিবারের তরফে রুদ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। 1 সপ্তাহ পরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় নার্সের দেহ। অভিযোগ, নার্সকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সূত্র মারফত রাজস্থানের যোধপুর থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে তদন্তকারীরা। ধৃত যুবক উত্তরপ্রদেশের শ্রমিকের কাজ করত বলে জানা যাচ্ছে। ধৃত ব্যক্তি জানিয়েছেন, ছিনতাইয়ের অভিপ্রায়ে তিনি প্রথমেই নার্সের ওপর হামলা করেছিলেন, পরে তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করে। তারপর ওই মহিলার ব্যাগ নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। উৎসবের মরশুমে আলুর কেজি প্রতি দাম 30 টাকার নিচে নামাতে রাজ্য সরকার তৎপর। সামনে উৎসবের মরশুম, সেই দিকে তাকিয়ে খোলা বাজারে কেজি প্রতি আলুর দাম 30 টাকার নিচে নামাতে তৎপর রাজ্যের কৃষি বিপণন দপ্তর।
দপ্তরের দাবি, গত এক মাসে সবজির যে দাম ছিল তার থেকে অনেকটাই এখন কমেছে। এবার লক্ষ্য উৎসবের মরশুমের আগেই সবজির দামকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা। রাজ্যের সুফল বাংলার 493টি স্থায়ী, 125টি অস্থায়ী কাউন্টার রয়েছে। সেখানে 28 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করছে রাজ্য। মানিকতলা থেকে গড়িয়াহাট পর্যন্ত খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। কৃষি বিপণন দপ্তরের দাবি, রাজ্যে যখন 30 টাকার আশেপাশে আলুর দাম বেঁধে রাখা হয়েছে, তখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেজি প্রতি আলুর দাম অনেকটাই বেশি। পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশে প্রায় 34 টাকা, অসমে 38 টাকা, মধ্যপ্রদেশে 34 টাকা, মহারাষ্ট্রে 40 টাকা দরে আলু বিক্রি হচ্ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের আলু বর্তমানে অন্য রাজ্যে পাঠাচ্ছে না রাজ্য সরকার। রাজ্যের সীমান্তগুলি বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে চরম বিপাকে পড়েছেন রাজ্যের আলু চাষিরা। গত 2 থেকে 3 বছর আপনারা পরিসংখ্যান দেখলে বুঝবেন চরম লোকসান হয়েছে রাজ্যের আলু চাষিদের। এবছর কিছুটা দাম পাবার আশা থাকলেও রাজ্য সরকারের এই সমস্ত হটকারী সিদ্ধান্তে অনেকটাই বিপদে রাজ্যের আলু চাষিরা, চরম সংকটে আলু ব্যবসায়ীরাও। বহু কৃষক ভাই আমাদেরকে জানাচ্ছেন, যখন আলু চাষ করতে শুরু করবেন সেই সময় যে সারের দাম, রাসায়নিক সারের দাম 2 থেকে 3 গুণ বেড়ে যায়, তখন কোথায় থাকে রাজ্য সরকার? এই 2 থেকে 3 বছর, গত 2 থেকে 3 বছরে দামও পাননি চাষিরা, প্রচুর লোকসান হয়েছে তাদের। তখন কোথায় ছিল রাজ্য সরকার? এই বছর কিছুটা দাম পাবার আশা থাকলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চরম সংকটে আলু চাষিরা। অন্যান্য রাজ্যে যেখানে 40 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে, সেখানে পশ্চিমবাংলায় আলু বিক্রি করতে হচ্ছে 30 টাকার নিচে। অনেক চাষি প্রশ্ন করেছেন, রাজ্য সরকার যদি সাধারণ মানুষকে কম টাকায় আলু খাওয়াতে চায়, তাহলে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে সেটা করতে পারত। পুলিশের উর্দি পড়ে রিল ভিডিও তৈরি, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো এসপিদের। রাজ্য জুড়ে পুলিশের একাংশ উর্দি পড়ে রিল ভিডিও তৈরিতে বর্তমানে মত্ত, বিশেষ করে মহিলা পুলিশ কর্মীরা। এই পুলিশ কর্মীদের বিরুদ্ধে এবার শাস্তির খাড়া নেমে আসতে চলেছে রাজ্যে। রাজ্য পুলিশের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য পুলিশে কর্মরত একাধিক পুলিশ কর্মী সরকারি উর্দি ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে কর্তব্যরত অবস্থায় দেদার রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। বিনোদনের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মীদের একটা বড় অংশ সরকারি উর্দি ব্যবহার করে পয়সা রোজগারের রাস্তায় নেমেছেন বলে অভিযোগ। পুলিশের মতো একটা শৃঙ্খলাপরায়ণ বাহিনীতে এই ধরনের আচরণ কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। প্রথমে উর্দি ব্যবহার করে রিল বানাতে অভ্যস্ত অভিযুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করে কারণ দর্শানোর নোটিশ ধরানো হবে। তাতে অভিযুক্তরা সন্তোষজনক জবাব দিতে না পারলে আর্থিক জরিমানার পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা, শাস্তির খাড়া নেমে আসবে তাদের ওপর বলে জানা যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকেই আবারও বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান বাড়িয়ে দিতে পারে বলেও জানা যাচ্ছে। তবে যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, 2025 সালে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়াবে রাজ্য সরকার, এমনটাই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1000 টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1200 টাকা করে। সেই টাকাই বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত করা হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আজকে থাকবে কেমন? সর্বশেষ রিপোর্টে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, এছাড়াও পূর্ব বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আজকে কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।